সত্যি এই ঘটনা দম বন্ধ করা ঘটনা ভাই। শোনার পর চিন্তা করলাম, হায় হায় হায়, এগুলো তো সিনেমা তো আমরা কল্পনা করতে পারি না। আমার মনে হয় হলিউডেও আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই যেটা আমাদের দেশে ঘটে গেছে। এখন কিন্তু সময়, একদম কারেক্ট সময়। কথাটা সত্য না মিথ্যা ভাই? 100% সত্য কথা বলছে। একটি সেন্সিটিভ নিউজ আপনাদের সামনে তুলে ধরছি। সেন্সিটিভ সংবাদটি এই কারণে বলছি যে বাংলাদেশের 52 বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন প্রধান বিচারপতি। 29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে। নানান মহল থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সরকার নড়েচড়ে বসছে, সব জায়গায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবিএস স্পেশাল ব্রাঞ্চ। কি ঘটতে পারে, কারা ঘটাতে পারে? হ্যাঁ, আসলেই বড় কিছু ঘটবে। ভারতকে কঠিন বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সাহেব কিন্তু শেষ কথাটা কঠিন বলেছেন। তিনি বলেছেন যে ভারতকে একটা কঠিন বার্তা দিয়েছেন, একটা কঠিন বার্তা। ভারত যে পাপ করেছে সে পাপের প্রায়শ্চিত্ত কিন্তু এখন ভারতকে দিতে হচ্ছে। আরাফাত রহমানকে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, কেন আরাফাতকে আদালতে উঠানো হলো না, রিমান্ডটা কিভাবে দেওয়া হলো, এটা হলো আপনাদের প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তরটাই আমি দিতে এসেছি। কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুব বুদ্ধিমানের সাথে কিছু কিছু জিনিসকে টেকেল দেওয়ার জন্য গোপনীয়তা নিচ্ছেন। সারা বাংলাদেশে একটা ঘটনায়, সারা বাংলাদেশের এটাই হলো নিয়ম, যে পরিবর্তনগুলো কল্পনাতীত ছিল। একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেই, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এখন আর গণরুম আর হল সিট বাণিজ্য দখল করা নাই, ইজ গন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর কি যেন হয়েছে, তার আচার-আচরণ সুবিধাজনক নয়, সন্দেহজনক আচরণ করছে। এই শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো সময় অঘটনও ঘটিয়ে দিতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে। অতিভক্তি চোরের লক্ষণ, অতি ভালো কিছু নয়। এই শাহাবুদ্দিন চুপ্পুকে আপনারা সবাই জানেন। এই শাহাবুদ্দিন চুপ্পু পিওর ভারতের দালাল, তিনি ভারতের ট্রেনিং প্রাপ্ত মুজিব বাহিনীর সদস্য ছিলেন এবং হাসিনার পা ধরে সালাম করতে পারলে কতটা গর্বিত হতেন মনে নাই আপনাদের? তিনি নিজে বলেছেন ছাত্রলীগ করতেন। আর এই সময় হাসিনা 15 বছর ফেসিবাদ কায়েম করার পর পরবর্তী 5 বছরের জন্য কাকে রাষ্ট্রপতি বানাবে? একদম চূড়ান্ত পর্যায়ে স্যাসরা কাউকে রাষ্ট্রপতি বানাবেন, সেটাই করেছেন। তা শাহাবুদ্দিন চুপ্পু তো ওই স্যাসরার সর্বোচ্চ লেভেল। সেই শাহাবুদ্দিন চুপ্পু আমিরে জামাতের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন, মানে জামাত ঘনিষ্ঠতা খুব সুন্দর। আবার 5 আগস্ট উপলক্ষে বাণী দিয়েছেন কি ফেসিবাদের মূল উৎপাদন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। 5 আগস্ট ফেসিবাদ চূড়ান্তভাবে পরাজিত হয়েছে, মানে কেমন কথা এটা? চুপ্পু এটা অনুভবও দিতে পারতেন, কিন্তু একদম বিপ্লবীদের ভাষায় শাহাবুদ্দিন চুপ্পু 5 আগস্টকে সেলিব্রেট করছেন। এটা বোঝাই যায় যে রাষ্ট্রপতির হিসাবটা ভিন্ন, রাষ্ট্রপতির স্বাধীনতা নেই, তাকে যেটা বলবে সেটা বলতে হচ্ছে। যদি তাকে তো অনেকে পদত্যাগ করতে বলছে, পদত্যাগ করে তিনি সরকারের সাথে নেগোসিয়েশন করে সেফ এক্সিট নিতেন, বিদেশে যেতেন না, তিনি ওই পদেও থাকবেন। বোঝা গেলে ভেজাল আছে। হাসিনা নাই, চুপ্পুর কেউ নাই, তিনি তো চিকিৎসার জন্য বা কোনো কারণে বিদেশ যে তখনও বলতে পারেন যে আমি আর আসবো না বাবা, তোমরা চালাও, আমি পদত্যাগ করলাম। কিন্তু না, তিনি পদত্যাগ করবেন না, তিনি এই বঙ্গভবনেই থাকবেন। আবার জামাতের আমিরের স্বাস্থ্যের খোঁজ খবরও নেবেন, বাইরে বের হতেও সাহস পাবেন না। আবার 5 আগস্টে ফেসিবাদের চূড়ান্ত পতন, জনগণের চূড়ান্ত বিজয় হিসেবেও দেখবেন। এটা সন্দেহজনক। এখন সন্দেহজনক কেন? হ্যাঁ, রাষ্ট্রপতি বাদদা যেমন ইয়াজউদ্দিনকে আমরা দেখেছিলাম বিএনপি নিয়োগ করেছিল, শেষ পর্যন্ত বিএনপিকে বাজ দিয়ে চলে গেছে, কিন্তু এতটা ইউটার্ন কিন্তু ছিল না। যারা তাকে রাষ্ট্রপতি নিয়োগ করেছে তাদেরকে ফ্যাসিস্ট বলা এতটা নিচে কেউ নামেনি, যেটা চুপ্পু নেমেছে। এখন আওয়ামী লীগের লোকজন কি করবে চুপ্পুকে? কি মনে করেন যে চুপ্পুকে গাদ্দার বলে চুপ করে বসে থাকবে? না, এখন দুটো বিষয়। একটা হতে পারে যে আওয়ামী লীগ আর ফিরবে না, তার চাইতে বরং ওদেরকে গালাগালি করে যদি আমি বাঁচতে পারি বাঁচি, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে না, এটা আওয়ামী লীগের পরিকল্পনা করছে। আমার ব্যাখ্যা হচ্ছে যে চুপ্পু যে লেভেলের দালাল, হাসিনার সাথে বঙ্গভবনে বসে বিভিন্ন সময় কথাবার্তা বলেন, তিনি যোগাযোগ আছে আওয়ামী লীগের লোকজনের সাথে, ঠিকই যোগাযোগ আছে। তো এটা একটা নাটক হতে পারে যে ঠিক আছে চুপ্পু তোমার ইমেজ বিল্ডিং করো, যে চুপ্পু ভালো, এই যে ভালো হয়ে গেছে, আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, বিপ্লবের পক্ষের শক্তি, যেমন সেনাপ্রধান বিপ্লবের পক্ষের শক্তি, চুপ্পু এখন বিপ্লবের পক্ষের শক্তি, অর্থাৎ ফেসিস্ট এলিমেন্ট বলতে কিছু আর নেই। এটা বলে তুমি টিকে থাকো, ভিতরে ভিতরে আমাদের হেল্প করো। আরেকটা বিষয় মনে রাখবেন যে চুপ্পু এবং আর্মি চিফ দুইজনে কিন্তু হাসিনা নিয়োগকৃত। এখন ওই সময়ের যে পরিস্থিতি ছিল 5 আগস্টে, চুপ্পু ওয়াকার ওদের বাপ যদি কবর থেকে উঠে আসতো তারপরও জনগণকে নিয়ন্ত্রণ করতে পারতো না, গণভবনে ঢুকে পড়তো। তাহলে এই বিষয়টার অর্থ কি? এটা হতে পারে যে চুপ্পু এবং সেনাপ্রধান মিলে বাংলাদেশে 111 বা কিছু একটা ঘটিয়ে দিতে পারে। এবং তারা দেখেন 111 বা অন্য কিছু করতে গেলে প্রথম ভয় কি? প্রথম ভয় হচ্ছে যে এদেরকে ফ্যাসিস্টদের দোষর বলবে, আওয়ামী লীগের দোষর বলবে, ভারতের দালাল বলে জনগণ পিঠের চামড়া উঠিয়ে ফেলবে।
এটা হচ্ছে 111 পন্থী বা মিলিটারি কু করলে তাদের ভয়, মিলিটারিকে পিটিয়ে একবারে পোশাক খুলে ফেলবে যদি কু করতে যায়, তরুণ প্রজন্ম এটা করবে, এটা হচ্ছে বড় ভয়। এই জন্য যারা মিলিটারি কু করবে অথবা 111 ঘটাবে, তারা প্রথমে নিজেদেরকে বিপ্লবের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করবে। তারা 5 আগস্টের পক্ষেই থাকবে যে না, হাসিনার বিরুদ্ধে আমরা বাংলাদেশের পক্ষে, তরুণদের পক্ষে, নিজেদেরকে এইভাবে প্রেজেন্ট আগে করবে, এইভাবে ক্যারেক্টারাইজড করবে, দেন ওইটা করতে পারে। তো দর্শক, ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এখন পরিপূর্ণ বাস্তবায়নের অংশ হিসেবেই 111 ঘটিয়ে দিতে পারে যে না, ফ্যাসিবাদের পতন হয়েছে 5 তারিখ, ঠিক আছে, এই হয়েছে সেই হয়েছে সব ঠিক আছে, হাসিনা ফ্যাসিস্ট ছিল সব ঠিক আছে, কিন্তু 5 আগস্টের যে চেতনা, আমাদের 36 জুলাইয়ের যে চেতনা, এই চেতনা এনু সরকার বাস্তবায়ন করতে পারছে না। অতএব তাদেরকে হটিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেটা মানুষ চায়। এই জন্য আমাদের 111 লাগবে, অন্য কোনো সরকার লাগবে, ব্যাপক সংস্কার করবে, জরুরি অবস্থা জারি করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দেবে, এই সেই। এ ধরনের ঘটনাও রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান দুইজনে চাইলেই 111 ঘটাতে পারে। এই জন্য এই অতি হুজুর হয়ে যাওয়া, অতি ভালো চুপ্পুর আচরণ, এটা সন্দেহজনক হিসেবে আমি দেখতে চাই। এই 5 তারিখের মধ্যে চুপ্পুর অপসারণের একটা কথা ছিল, কিন্তু এনসিপির ভুলের কারণে সেটা হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে কথা বলেন। তিনি বলেন, বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ করে তুলে 2024 সালের আজকের দিন চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিগামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই গণঅভ্যুত্থানে আহত, বঙ্গুত্ব বরণ ও দৃষ্টিশক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধাদের ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধা আবার স্মরণ করি। ওরে বাবারে, কত বড় জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু, দেখছেন? এত ভালো না ভাই, এটার মধ্যে সন্দেহ আমি খুঁজছি। এই জন্য ঠিক আছে, এটা চুপ্পু চাইলেই যে আকাম করতে পারবে তা না, আমাদের চেকে রাখতে হবে। বিশেষ করে যেহেতু চুপ্পু এবং আকার দুইজনেই একই গোডাউনের মাল, এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে এই দুইজনে কোনো আকাম না ঘটিয়ে দেয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে মানে কি? হাসিনার ফাঁসি চায়, হাসিনার ফাঁসি চায় চুপ্পু, বুঝতে পারছেন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। আচ্ছা, ভোটাধিকার হরণের বিরুদ্ধে, অথচ এই ভোটাধিকার হরণকারীকেই তো আব্বা আব্বা আপা আপা বলতো। যাই হোক, এগুলো মনের কথা না, এটা সবাই বুঝে, কিন্তু এই ক্যারেক্টারাইজেশন, এটার পিছনে দুর্বিসন্ধি থাকতে পারে। রাজনীতির হিসাব নিকাশ এখন গোপন জায়গায় চলে গেছে। প্রকাশ্যে আপনারা যেটা দেখছেন এগুলো কিছু না, এগুলো সব নাটক, কিন্তু প্রকৃত হিসাব গোপনে হচ্ছে। যেমন 111 যেটা হয়েছিল, যে উপরে উপরে আপনারা ভোট দিয়েছিলেন, আমরা ছোট ছিলাম তখন। 111 সরকার যে 8 সালে নির্বাচন করেছে, তখন আমরা 9 নিয়ে পড়তাম সম্ভবত, কিন্তু মনে আছে সবাই ভোট দিয়েছিল, কিন্তু ভোটের ফলাফল উল্টা। কাকে কয়টা সিট দেবে ঠিক হয়েছিল সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, বিভিন্ন জায়গায় বসে আমেরিকা মিলে ঠিক করেছিল যে জামাতকে 2টা দেওয়া হবে। এটা ডিজিএফআই কিভাবে কি ঠিক করেছে, এবং এটা জামাতের একজন আলেম লন্ডনে বসে তিনি জানতে পেরে বাংলাদেশে ছুটে এসেছিলেন। জামাতের আমির মতিউর রহমান জামিতুল্লাহ হোসেন সাইদি বলেছিলেন যে আপনাদেরকে সিট দেওয়া হবে 2টা, নির্বাচনে 1 মাস আগে বলেছেন। তারা বিশ্বাস করেনি। তো যখন দেখলেন যে ঠিকই 2টা পেয়েছে, তখন সেই আলেমকে ডেকেছেন তাদের গণপরিষদ বৈঠকে বা নির্বাহী পরিষদ বৈঠকে, যে আপনি কিভাবে কি বললেন, নানান নড়াচড়া। সে আলেম দেলোয়ার হোসেন সাইদির খুব কাছের লোক ছিল, কিন্তু দেলোয়ার হোসেন সাইদি তাকে বলেছিল, ভাই আপনি আসেন পিরোজপুরে, মাদানী আলেম, আমার নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেন, কিন্তু তিনি যাননি। তিনি জানতেন হারিয়ে দেওয়া হবে। তিনি সম্ভবত চেয়েছিলেন যে নির্বাচন জামাত না করুক। এই জন্য আল্লামা সাইদি ওই বাগেরহাট বাড়ি, তার লন্ডনে আছেন, তার উপর রাগ হয়েছিলেন। পরবর্তীতে অবশ্য তাকে ডেকে কথা বলেছেন যে আপনার এই দূরদর্শী কিভাবে জানতে চেয়েছেন। এগুলো বললাম এই কারণে যে 111 একটা কনসেপ্ট হচ্ছে গোপন হিসাব নিকাশ। উপরে যা দেখেন এগুলো সব খোসা, ভিতরের জিনিস ওগুলো অন্য কিছু। এখন এই যে নির্বাচন কবে হবে, প্রধান উপদেষ্টার ভাষণ, জুলাই ঘোষণাপত্র, এগুলো উপরে খোসা, আসলে ভিতরে হিসাব নিকাশ চলছে। বিএনপিকে কয়টা সিট দেওয়া হবে, জামাতকে কি কলা ধরিয়ে দেওয়া হবে। এবার জামাত সচেতন, জামাতকে এবার বোকা বানানো যাবে না। জামাত দূরদর্শীদের পরিচয় দিয়েছে সাথে সাথে জুলাই ঘোষণাপত্রের পর, এবং জামাত আনুষ্ঠানিকভাবে যে প্রতিক্রিয়া জানিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ এবং জুলাই ঘোষণাপত্রের, এটা অসাধারণ হয়েছে যে জামাতকে বোকা বানানোর দিন আর নাই। আর জামাত একা না, জামাতের সাথে চরমনায় ইসলামী দলগুলো আছে, এমনকি গণ অধিকার পরিষদের সাথেও জামাতের কনসেপ্ট মিলে যাচ্ছে, এনসিপির সাথেও আংশিক মিলে যাচ্ছে। এখন আপনারা দেখেছেন যে এনসিপির নেতারা যায় কক্সবাজার, যদি ওখানে পিটার হাসের সাথে বৈঠক, আর যার সাথে বৈঠক আর যে উদ্দেশ্যে যায়, ওখানে কক্সবাজারে যাওয়া এটা অস্বাভাবিক। পিটার হাস দেশে ছিলেন না হয়তোবা, অথবা থাকলেও নানান তথ্য আসছে, অথবা পিটার হাসের সাথে বৈঠকের কথা বলে আসল বিষয়টা ধামাচাপা দেওয়া হচ্ছে, কিন্তু ঘটনা অন্য কিছু ঘটেছে, এটা হতে পারে। এখানে এই যে জুলাই ঘোষণাপত্র, নির্বাচন, এগুলো হচ্ছে সব উপর নাটক। ভিতরে কাকে জিতিয়ে দেওয়া হয়, কত পার্সেন্ট, এগুলো সব ভিতরে চলছে। এই জায়গায় ভিতরে হিসাবটা কার কার সাথে চলছে। আমার মনে হয় যে প্রথম পার্ট হচ্ছে বিএনপি। যেমন 111 সরকার ভাগ বাটোয়ারাটা করেছিল আওয়ামী লীগের সাথে, বিএনপিকে কিন্তু বোকা বানিয়েছিল, বিএনপি কিন্তু ভাগে ছিল না, জামাতকে তো বলেইনি।
এমন না যেমন যেমন 18 সালের নির্বাচন যেটা, ওইটাও ভাগ বাটোয়ারা, ওখানে বিএনপি নিজেরাই রাজি ছিল। 18 সালের নির্বাচনের কথা ছিল যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, বিএনপিকে 60টা বা 70টা আসন দেওয়া হবে। বিএনপি চেয়েছিল 100টা আসন, কিন্তু বলা হয়েছিল যে 60টা 70টা দেবো, কিন্তু শেষ পর্যন্ত 70টার শূন্যটা কেটে বা 60-এর শূন্য কেটে 6টা দেওয়া হয়েছে। তার মানে 18 সালের নির্বাচন যে ভাগ বাটোয়ারা, ওটা বিএনপিও জানতো, কিন্তু বিএনপির উদ্দেশ্য ছিল যে 60-70টা পায়, কিন্তু দিয়েছে 6-7টা। প্রতারণা করা হয়েছে, জুয়া খেলায় যেরকম প্রতারণা করে না ওরকম, চোরের উপর বাটপারি করে না ওরকম। 18 সালের নির্বাচন এমন না যে বিএনপি মনে করতো যে না এটা ফেয়ার ইলেকশন হবে, যে প্রতারিত। বিএনপি জানতো যে এটা ভাগ বাটোয়ারা, কিন্তু ভাগ বাটোয়ারা তাদেরকে যা দেওয়ার কথা সেটা, মানে চুরির মাল ভাগাভাগি নিয়ে চোরের উপর বাটপারি, এটার অর্থ হচ্ছে এটা। কিন্তু 1/11-এর সময় এটা হয়নি, শুধু আওয়ামী লীগকে বলা হয়েছে তোমাদেরকে এটা দিব, তোমাদের ক্ষমতা এনে দিব, জামাতকে 2টা ধরিয়ে দিব, বিএনপিকে অল্প কিছু দিব, তোমরা সব করতে পারবো, আমাদেরকে সেফ এক্সিট দাও। দর কষাকষিটা করা হচ্ছে আওয়ামী লীগের সাথে। এবার যে বন্দোবস্ত চলছে, আমি কিন্তু বলেছি জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা ভাষণ মানে 1/11 কায়েম হয়ে গেছে। তো এখন যেটা দেখছেন দর্শক, এগুলো কি? এগুলো হচ্ছে 1/11-এর ভাগ বাটোয়ারা। এই ভাগ বাটোয়ারার পার্টকে, প্রথম পার্ট হচ্ছে বিএনপিকে, এই জন্য বিএনপি খুশি আর খুশি। কিভাবে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে দেখেছেন না? বিএনপি খুশি, তারেক রহমান ধন্যবাদ জানায়, মির্জা ফখরুল ধন্যবাদ জানায়, সালাউদ্দিন আহমেদ ধন্যবাদ জানায়, সবাই খুশি। অথচ ইউনুসকে হটাও, ইউনুস ভালো না, অমুক তমুক, কিংস পার্টি, কত অভিযোগ। খলিলুর রহমান, দেখেন একটা সহজ হিসাব দেখেন, মানবিক করিডর, চট্টগ্রাম বন্দর, কত কিছু নিয়ে বিএনপি সকাল সন্ধ্যা জিকির করতো। খলিলুর রহমানের পদত্যাগ, আসিফের পদত্যাগ, মাহফুজের পদত্যাগ, কত কিছু। শপথ নিজে নিজে পরে মেয়রের চেয়ারে বসে যাবো, কোনো কিছু আছে বিএনপি? সব চুপ না। মানবিক করিডোরের কথা একবারও বলে? কোনো পত্রিকা লেখে? কেন? মানবিক করিডোর কি হয়েছে? এর মানে বিএনপির সাথে ক্ষমতার বন্দোবস্ত হয়েছে, সব সমস্যা সমাধান, এখন আর কোনো প্রোপাগান্ডা নাই। এইটা হচ্ছে আসল কথা দর্শক। এই জায়গায় বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার বন্দোবস্ত হয়ে গেছে। জুলাই সনদ ওই বিএনপি যেভাবে বলেছে, যেভাবে বাটপারি করবে, ওইভাবে ঠিক করা হয়েছে। তবে এখানে আমার বিশ্বাস যে এনসিপিকে নেগোসিয়েশনে রাখা হবে, যে বিএনপিকে ক্ষমতা এনে দিব, এনসিপি তোমাদেরকে এই কটা সিট দেওয়া হবে, তোমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের চাঁদাবাজির পর যে একটা উত্তাল ভাব ছিল পুরো বাংলাদেশে, সবাই সেই রাজ্জাককে নিয়ে যেভাবে কথাবার্তা হচ্ছিল, সেটা স্থিমিত হবার আগেই নতুন আরেকটি প্রসঙ্গ গতকাল থেকে ভার্চুয়াল মিডিয়া গরম করে দিয়েছে, যেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার আব্বা স্কুল টিচার। আপনারা জানেন এ ঘটনা অনেকেই শুনে ফেলেছেন, অনেকে এটা নিয়ে এনসিপিকে দায়বদ্ধতা দিচ্ছেন, বলছেন যে এনসিপির এরা কি শুরু করেছে। আমি এখানে প্রথমে অত্যন্ত বিনয়ের সাথে বলে রাখি, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এনসিপির কেউ নন। যদি অনেকে বলছেন হ্যাঁ উনি তো একই দলের, একই সাথে রাজনীতি করেছিল, একই সাথে তারা চলাফেরা করেছে, যতদিন পর্যন্ত এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এনসিপিতে জয়েন্ট না করবে ততদিন পর্যন্ত আপনারা তাকে এনসিপির কোনো কর্মী বা এনসিপির কোনো সদস্য হিসাবে দায়বদ্ধতা দিতে পারেন না। অনেকেই দিচ্ছেন, অনেকে বলছেন হ্যাঁ ওনারা তো হোটেলে গিয়ে দেখা করেন, হ্যান করেন, ত্যান করেন। ভাই বন্ধু বান্ধব, দেখা তো হইতেই পারে, একসাথে আন্দোলন করছে, একসাথে জেল কাটছে, একসাথে ডিবি হারুনের কাছে অত্যাচারিত হয়েছে, দেখা করবে না? এখানে যদি আপনারা কোনো রকম দোষারোপ করতে চান, সেটা এনসিপিকে নয়, সেটা করতে হবে বাংলাদেশ সরকারকে। বিকজ আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদার মানুষ। সভাপতি দায় গিয়ে পড়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর। এই কথা অনেকেই বলছেন, ইউনূস স্যার কেন এখনো আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে বরখাস্ত করছে না, বা তাকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিচ্ছে না, বা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া নিজেই কেন পদত্যাগ করছে না, সেটা আলাদা বিষয়। এখন এই দায় যদি আপনারা এনসিপিকে দেন, তাহলে এনসিপির কিছু করার নেই। আমি নিজেও এনসিপির একজন ভক্ত, আমি এনসিপিকে ভালোবাসি। আমি এনসিপির কোনো কুকর্ম যদি থাকে তাহলে তাকে নিয়ে আমি সবসময় সমালোচনা করেছি। আপনারা দেখেছেন গতকালকে একটা ভিডিও দিয়েছি। এখানে আমি এনসিপিকে দায়বদ্ধতা না দিয়ে দায়বদ্ধতা গিয়ে বর্তাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাঁধে। কারণ তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যের বিরুদ্ধে একটির পর যদি এরকম অভিযোগ আসতে থাকে, সেটা অবভিয়াসলি স্যারের আমলে নেওয়া উচিত এবং এর সত্য মিথ্যা যাচাই করা উচিত। আমরা দেখুন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে প্রথমে বা দ্বিতীয়ত যেটা আসলো, তার এপিএস 300 না 400 কোটি টাকার একটা কেলেঙ্কারি, সেটার কি সমাধান হয়েছে আজ পর্যন্ত মানুষ জানে না, মানুষ জানতে চায় ভাই। কারণ এই আসিফ মোহাম্মদ সজীব ভুইয়াকে মানুষ মাথায় রেখেছে, শুধু এরা না, এই ছেলেগুলোকে আমরা সব আমাদের কলিজার টুকরা মনে করি এবং পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। আমি ওনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে সমস্ত কেলেঙ্কারি আপনার উপর একটার পর একটা আসছে, আপনি একটি কেলেঙ্কারিকে স্যাটিসফাইড করতে পারেন পাবলিকের কাছে। আপনার বাবার সেই যে টেন্ডার না কি জন্য আবেদন করেছিল, সেটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে ছেড়ে দিয়েছেন। আপনি সেই রাইফেলের ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্ট কেলেঙ্কারি, সেটাও একটা স্ট্যাটাস দিয়ে ছেড়ে দিয়েছেন। মানুষ চুপচাপ হয়ে গেছে। কিন্তু বাংলা ভিশনে যেটা আজকে প্রচারিত হলো, প্রায় 30 মিনিটের একটি প্রামাণ্য চিত্র বলবো আমি এটাকে, এটা কোনো খবর নেই, ইটস এ ফিল্ম। রাগ, সুখ, দুঃখ, অভিমান সব কিছুতে ভরা ছিল। এমন মানুষ আছেন ওটা দেখে কান্না করেছেন এবং প্রতিটা কথা বাংলা ভিশন তুলে ধরেছে, সাক্ষী দিয়েছে, প্রমাণ দিয়েছে। আপনার আব্বা বলছেন আমি ওই সময় ঢাকায় ছিলাম, সেই ট্রিপল মার্ডারের সময়, কিন্তু বাংলা ভিশনের যে সমস্ত তথ্যাদি দেওয়া হয়েছে, ঠিক ওই একটি কথা বলেই তো আপনার আব্বাকে দায়ী করা হয়নি। আপনার আব্বাকে দায়ী করা হয়েছে বিভিন্ন কারণে। সেই স্কুলের টিচার হিন্দু ভদ্রমহিলা শিখারানী দাসকে যখন অত্যাচার করা হয়, উনি স্পষ্টত বলছেন আপনার আব্বা তাকে ডেকে নিয়ে গিয়ে মোবের কাছে ছেড়ে দিয়েছিলেন। তার কোনো ব্যাখ্যা আপনার আব্বা দেননি, বরঞ্চ আপনার আব্বা থ্রেট করে বলেছেন
যে যারা এগুলো বলছে প্রমাণ করে সবগুলোকে আমি আইনের আওতায় আনবো। তাকে আনবে, সবাই তো পালিয়ে গেছে, প্রতিটি মানুষ। সেই যে ট্রিপল হত্যা যেটা হয়েছিল, সেখানে আপনার আব্বার সাথে যে সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগ, যদিও তার সাথে অনেক ছবি দিয়েছে, সেসব ছবি নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না, বিকজ আমিও কালকে আপনার সাথে একটা ছবি তুলে বলতে পারি আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া আমার বন্ধু বা আমার ছোট ভাই বা আমার খুব ঘনিষ্ঠ, আমি সেটা বলছি না। কিন্তু সেই যে শিমুল উপজেলা চেয়ারম্যান আপনার মন্ত্রণালয়ের আন্ডারে, আপনি তো, আমরা যতদিন জানি স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনার অধীনে, বাংলাদেশ আওয়ামী লীগের সময় যতগুলো ইউপি চেয়ারম্যান ছিল সবগুলোকে আপনি বরখাস্ত করেছেন। উনি নাকি এখনো বহাল তবিয়তে আছেন, যদি উনি আওয়ামী লীগ করেন আপনার আব্বার ছত্র ছায়ায়। আপনি কিন্তু সেই ব্যাপারে কোনো ক্ল্যারিফিকেশন দেননি। আপনি যদি একটি ক্ল্যারিফিকেশন দিয়েছেন যে বাংলা ভিশন যে নিউজটা করেছে সেটা ইশরাককে, যেহেতু আমি এই ঢাকা দক্ষিণ কর্পোরেশনের মেয়র পদটা দেয়নি, সে শত্রুতামূলকভাবে করেছে। শত্রুতামূলকভাবে এতগুলো মানুষ আপনার পরিবার সম্পর্কে কেন বলবে আসিফ সাহেব? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, শাক দিয়ে তো মাছ ঢাকা যাবে না। এতগুলো মানুষ কথা বলছে, সেই যে আপনার আব্বা যে স্কুলে ছিলেন, যেটার প্রধান শিক্ষক ছিলেন, 2014 সালে তাকে বরখাস্ত করা হয়েছিল দুর্নীতির দায়ে। তারপর পরবর্তীতে তাকে আবার এখানে পদস্থ করা হয়েছে, উনি কেস করে জিতেছেন। তার মানে ধরে নিলাম উনি দুর্নীতি করেননি। যদি দুর্নীতি করতেন তাহলে হয়তোবা উনি কেস করে ওখানে আসতে পারতেন না। কিন্তু ওই সময়টায় যখন আপনার আব্বাকে বরখাস্ত করা হয়েছিল, তখন এই শিখারানী দাসকে সহকারী প্রধান শিক্ষিকা থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়েছিল বা শিক্ষিকা করা হয়েছিল। এটাই কি তার অপরাধ? এই যে ভদ্র মহিলা শিখারানী দাস না যেন কি নাম, উনি কি করেছে আপনার আব্বার, এগুলো ক্লারিফিকেশন দিতে হবে আপনাদের। কারণ দেশটা এখন শুধুমাত্র কারো হাতে নয়, কোনো দলের হাতে নয়, কোনো মানুষের হাতে নয়, দেশটা সমগ্র বাঙালির 18 কোটি মানুষের। আমরা চাই আপনি একটা ক্লারিফিকেশন দেন, আপনি প্রমাণ করুন। যদিও প্রমাণ করবার কিচ্ছু নেই এখন, যদি আপনি প্রমাণ করতে পারেন এই মানুষগুলোকে XYZ বা কোনো শক্তি বা কোনো তৃতীয় শক্তি কনভিন্স করে এগুলো বলিয়েছে, দেন ইটস ওকে। এটা কোনো কথা ভাই বলেন? সেই যে স্কুলের গভর্নর বডির যে চেয়ারম্যানরা ছিল, কি ভদ্রলোক, তার ছেলেপেলেগুলো কি শিক্ষিত, দুজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিদেশে থাকে, সেই ভদ্রলোক এখন পলাতক অবস্থায় আছেন। শিখারানী দাস পলাতক অবস্থায় আছেন, সেই রুবি তার ফ্যামিলি পলাতক অবস্থায় আছেন। এগুলোকে মেনে নেওয়া যায়? আমরা আপনাদের শ্রদ্ধা করি, আমরা আপনাদের মনে অন্তরে রেখেছি, আপনারা আমাদের কাছে সেটা ক্ল্যারিফিকেশন করুন যে ঘটনাটা কি। এত বড় একটা সংবাদ যদি এই বাংলা ভিশন বানিয়ে একটা সিনেমা বানিয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আজকে এই মুহূর্তেই আপনি ব্যবস্থা নিন। সরকার আপনার হাতে আছে, সরকার আপনার পাশে আছে, আইন আপনার পকেটে আছে। বাংলা বিষয়ের বিরুদ্ধে করুন, আপনি প্রমাণ করুন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।